একবার ভারত বধের স্বাদ পেল বাংলাদেশ। ফুটবলের পর এবারে ক্রিকেটে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালের প্রতাপশালী বৈভব সুরিয়া ভানসিদের সুপার ওভারে হারিয়ে ফাইনালের টিকিট কাটল আকবর আলীর বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 194 রান তোলে বাংলাদেশ এই দল। ভারতও সমান স্কোর করলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানেই জমা ছিল বাকি নাটকীয়তা। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। কর জোড়ে হয়তো সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন আকবর আলী। কয়েক মুহূর্ত আগেই তিনি জানতে পেরেছেন কি ভীষণ চাপের মুহূর্ত পার করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠে গেছে তারা, এবং সেটা সেমিফাইনালের মহারণে ভারতকে হারিয়ে, এবং তা সুপার ওভারে। সুপার ওভারের অভিজ্ঞতায় তো ভারতীয়দেরই এগিয়ে থাকার কথা। ওদের দলের বেশ কজন তো হরদম আইপিএল খেলেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নামা জিতেশ শর্মা রিপন মন্ডলের একটা ইয়র্কার বল হিট করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। নাটকীয়তার আরও বাকি, কারণ পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে দিলেন জাওয়াদ আবরারের হাতে। সুপার ওভারে 0 রানে অল আউট ভারত। মাত্র 1 রানের টার্গেট, তার জন্যই কি স্নায়ুতে ঢিল দিল বাংলাদেশ? স্ট্রাইক নিলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলেই অপ্রয়োজনীয় শট তুলে দিলেন বাউন্ডারি লাইনের ওপরে। রোপের প্রায় উপরে উঠে ক্যাচটা কনফার্ম করলেন রমনদীপ সিং। বুকের ভেতর দুরু দুরু ভয়, তীরে এসে তরি ডোবার নাটকটা কি ফের মঞ্চস্থ হয়? তারপরেই উইকেটে নামেন ক্যাপ্টেন আকবর আলী। অবশ্য কোনো বৈধ বল ফেসই করতে হয়নি তাকে। সুয়েশ শর্মা দিলেন ওয়াইড, আর আকবর কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তাকে। ম্যাচটা অবশ্য এ পর্যন্ত আসারই কথা ছিল না। 195 রানের টার্গেট চেস করা সহজ হয়নি ভারতের জন্য। শেষ ওভারে যখন টিম ইন্ডিয়া এ দলের দরকার ছিল 16 রান, রাকিবুল হাসানের করা ওই ওভারে প্রথম বলেই শর্টে একবার ক্যাচ ড্রপ হয়, একটা ছক্কা হজমের পর বাউন্ডারিতে আরেকটা ক্যাচ মিস। তবুও শেষ বলে লাগতো 4। সেখানে একটা রান আউট মিস করে টাইগাররা। রানিং বিটুইন দ্য উইকেটের 3 রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতীয়রা। কপাল ভালো, সুপার ওভার থ্রিলার ওরা জিততে পেরেছে বলে। কাতারের দোহার মতো মিরপুর থেকেও সুখবর। তৃতীয় দিনে এসেও ম্যাচের দখল থাকলো বাংলাদেশের কাছে। আগের দিন 5 উইকেটে করা 98 রানকে 265 পর্যন্ত নিয়ে যেতে পেরেছে আইরিশ ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 ওপেনারের 100 রানের জুটি সুবাদে 367 রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্ট। ঢাকাবাসী বাকিদের তুলনায় খোলা ময়দান ভূমিকম্পের সময়টায় ক্রিকেটারদের জন্য তুলনামূলক নিরাপদ। তবুও আতঙ্কিত মুশফিক শান্তরা, নিজেদের পরিবারের জন্য চিন্তিত। তাই তো মিরপুর টেস্ট বন্ধ। তখন পর্যন্ত আছে সব ঠিকঠাক। নিশ্চিত হওয়া গেলে প্রায় মিনিট 3 পর ফের খেলা শুরু হয়। ভূমিকম্পের বিপদ কাটিয়ে ওঠা গেলেও আইরিশ ব্যাটাররা নিজেদের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি খুব একটা। আগের দিন অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা টাকার ও ডোয়েনি শেষ পর্যন্ত গড়েছিলেন 56 রানের জুটি। ডোয়েনিকে অবশ্য এবাদত হোসেনের বলে একবার জীবন দিয়েছেন মাহমুদুল হাসান জয়। বোলিংয়ে ফিরে এসে আইরিশ দুর্গে তাইজুলের জোড়া আঘাত। ফেরান স্টেফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। সেট ব্যাটার ডোয়েনি ব্যাট করছিলেন 46 রানে। তারপর প্রতিরোধ করেন জর্ডান নীল। স্কোরবোর্ডে 49 রান তোলেন তিনি। সঙ্গী হিসেবে পাননি কাউকে, তাই আয়ারল্যান্ডকে থামতে হয় 265-তে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে 76 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তাইজুল। খালেদ আহমেদ আর হাসান মুরাদ উইকেট নিয়েছেন 2টি করে। 2 জোড়া উইকেট শিকারের সুবাদে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে 246 উইকেট নিয়ে দুজনে এখন যৌথভাবে আছেন শীর্ষে। টাইগাররা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, তখনই স্বাগতিকদের লিড 211 রানের। মিরপুরের উইকেটে ঘাসের প্রলেপ উঠে ততক্ষণে বেরিয়ে আসতে শুরু করেছে কালো মাটি। তবে তাতে ব্যাটিং করতে খুব একটা সমস্যা হয়নি 2 টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের। দুজনে রান তুলতে থাকেন প্রায় সমান গতিতে। যথাসময়ে 50ও পেয়ে যান। সাদমান পেয়েছেন নিজের 8 নম্বর আর জয়ের 5 নম্বর টেস্ট হাফ সেঞ্চুরি। তাদের সাথে বাংলাদেশও পেরিয়েছে 100। সালাউদ্দিন তো হেড কোচ নয়, তবুও তাকে নিয়ে কেন এত সমালোচনা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ফিল সিমন্সের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে বোর্ডে পদত্যাগপত্র দেয়া সালাউদ্দিনকে বুঝিয়ে জাতীয় দলের সঙ্গে রেখে দিতে পারলে দেশেরই লাভ। সাইফুল রূপকের রিপোর্ট। শেখানো তার পেশা, নেশা বললেও ভুল হবে না। ব্যাটার কিংবা বোলারদের দিনভর দীক্ষা দিয়েও ক্লান্ত হন না। বাংলার ক্রিকেটারদের কাছে কোচ সালাউদ্দিন আপন, কমফোর্ট জোন, ভালোভাবেই বুঝতে পারেন সবার মন।
অথচ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করে সিদ্ধান্ত নেন জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না। আয়ারল্যান্ড সিরিজের পরেই বিদায় নিচ্ছেন। গুঞ্জন আছে বিসিবি চাওয়াতে পদত্যাগপত্র প্রত্যাহার করে চাকুরিটা চালিয়ে যেতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের কোচিং সেটআপে সালাউদ্দিন থাকলে দেশেরই লাভ, বিশ্বাস সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের আরেক সফল কোচ খালেদ মাহমুদ সুজনের। সালাউদ্দিন রিজাইন কেন করেছিল তার বলতে পারবো না আমি, বাট আমার মনে হয় যে ওকে দরকার আছে বাংলাদেশ টিমে। এই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ বাংলাদেশের। বিসিবির কি উচিত সালাউদ্দিনের সঙ্গে বসা বা তাকে বোঝানো যে তাকে ন্যাশনাল টিমে এখন দরকার? ডেফিনেটলি আমার মনে হয় দেখেন এইভাবে যদি একটা কোচ যায় 3 বছরের চুক্তিতে গেল, 1 বছর পর আপনি তাকে রাখলেন না বা সে বের হয়ে গেল, এটা তো আমাদের জন্য খুব গুড প্র্যাকটিস না। যদি সালাউদ্দিনকে নেন, সালাউদ্দিনকে সময় দেন, ঠিক আছে, ওকে ট্রাস্ট করেই তো বিসিবি নিচ্ছে না, তো ওকে বিশ্বাসটা তো অবশ্যই থাকা বসা উচিত। সালাউদ্দিনের যেগুলো মন খারাপ থাকে সেটাও সালাউদ্দিন সলভ করুক, আমি মনে কথা বলে বিসিবির সাথে ঠিক করতে পারবে। ভুল বোঝাবুঝিটাই সবচেয়ে বড় কথা, অবসান করাটাই সবচেয়ে বড়। আজকে যদি আশরাফুল একটা সিরিজ আজকে ভালো হচ্ছে বলে ওর নামে কথা হচ্ছে না, যদি খাতুনা কাছে আজকে আয়ারল্যান্ডের সাথে আমরা ভালো রাখতো, তো আশরাফুলকে তো আপনি সিরিজ পরে বের করে দিতে হতো আবার। সুতরাং আমার মনে হয় যে একটা কোচ যখনই যায় এত ইজি না একটা জিনিস চেঞ্জ করা, একটা ড্রেসিং রুম কালচার চেঞ্জ করা, একটা ব্যাটিং গ্রুপকে চেঞ্জ করা এত ইজি না, সময় লাগে না। এটা তো আর মানে এমন না যে আপনি ঘর বাড়ি বানানোর মতন সিমেন্ট দিলেন, ইট দিলেন, হয়ে গেল, ঘর বানানো হয়ে গেল, এটা তো এরকম না, সময় লাগে সব কিছুতে। সুতরাং ওইটাই সময়টা তো আপনি আশরাফুলকে দেওয়া উচিত, সালাউদ্দিনকে সবাইকে যাকেই নেবেন তাকেই দেওয়া উচিত আমার মনে হয়। প্রশ্ন আসতেই পারে আরও 2 বছরের চুক্তি থাকতেও কেন হঠাৎ পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন? সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতার দায় তার উপরই দেয়া হচ্ছিল। দল নির্বাচন ও নানা ইস্যুতেও সোশ্যাল প্ল্যাটফর্মে সালাউদ্দিনের মুণ্ডুপাত করা হচ্ছিল। জানা গেছে সেই সব সমালোচনা আর চাপ নিতে না পেরেই সরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। স্টাম্প মাইকে বেজে চলা নাজমুল হোসেন শান্তর কথা আর খালেদ আহমেদের এই ছবিতেই পরিষ্কার ভূমিকম্পের তীব্রতা তাদেরকেও কতখানি ছুঁয়ে গেছে। মুশফিকুর রহিম সেই অবস্থায় বার্তা পাঠিয়েছেন তার পরিবারের খোঁজ যেন নেওয়া হয়। মাঠের পরিস্থিতি তখন কতখানি কঠিন ছিল প্রথমে বুঝি নাই, বাট আপনার একটা সময় যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে। আপনি তো কমেন্ট্রি বক্সে ছিলেন ওই সময় কমেন্ট্রি বক্সের পরিবেশটা কেমন ছিল? আমি আসলে ওই অবস্থাতেই তখন বললাম যে আমরা এরকম ভূমিকম্প অনুভব করেছি, আশা করি আশেপাশে সবাই ভালো আছেন, এই জন্যই খেলাটা থেমে গেছে। এক হাতে মাইক আর আবার মাথাও কাজ করছে যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যে আমি ডেস্কের নিচে চলে যাব কি না। তো আমি তখন মাটি ধরেছিলাম এক হাত দিয়ে, তো মনে হচ্ছে যে দুলছে। তখন আসলে ওই যে বলি না আমরা যে শো মাস্ট গো অন, বেশ হতাহতের খবর পেয়েছি, অনেকে নিহত হয়েছেন। তাদের প্রতি আসলে তাদের জন্য দোয়া রইল এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এই সুযোগটা নিয়ে। থ্যাংক ইউ। সমন্বয় ঘোষ যেটা বললেন, দ্য শো মাস্ট গো অন। যারা কমেন্টেটর ছিলেন, যারা ক্রিকেটার ছিলেন, আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম, সবার জন্যই সময়টা কঠিন ছিল, কিন্তু পেশাদারিত্বের বাস্তবতায় সবাইকেই শোটা চালিয়ে যেতে হয়েছে, মনের ইচ্ছে হোক অনিচ্ছায় হোক।